মুম্বাই স্বপ্নের শহর এবং ভাঙা স্বপ্নের বাস্তবতা। এমন একটি জায়গা যেখানে কাঁচের উঁচু ভবনগুলো সূর্যকে ছুঁয়ে ফেলে, আর সেই ভবনগুলোর ছায়ায় হাজারো জীবন ফুটপাতে দম নেয়। এই ঝলমলে আলোর মাঝে ছিল স্বর্ণমহল, শহরের সবচেয়ে বিলাসবহুল রেস্তোরাঁ। এর সোনালি আলোগুলো এমন মনে হতো যেন আকাশের তারাগুলো মাটিতে নেমে এসেছে, আর এর কাঁচের দরজা দিয়ে শুধু তারাই ভেতরে ঢুকতে পারত যাদের পকেট টাকায় ভরা। কিন্তু প্রতি সন্ধ্যায় সেই কাঁচের দরজার বাইরে ফুটপাতের এক ঠান্ডা কোণে এক বৃদ্ধা বসত। তার নাম ছিল শান্তি। এই নাম বোধহয় তার ভাগ্যের সবচেয়ে নিষ্ঠুর মজা ছিল, কারণ তার জীবনে শান্তি ছাড়া সবকিছুই ছিল। ছেঁড়া শাড়ি, এলোমেলো সাদা চুল, আর চোখে এমন এক শূন্যতা যা শুধু সবকিছু হারানোর পরেই আসে। সে ভিক্ষে চাইত না, সে শুধু দেখত। সে স্বর্ণমহলের দিকে এমনভাবে তাকাত যেন কোনো মা তার হারানো সন্তানের দিকে তাকিয়ে আছে। সেই সন্ধ্যায় স্বর্ণমহলের ভেতরের পরিবেশ ছিল কিছুটা আলাদা। ম্যানেজার রাকেশ একটি দামি সিল্কের টাই পরে ঘাম মুছছিল। তার রেস্তোরাঁ ঋণে ডুবে গিয়েছিল, আর আজ একটি বড় পার্টি, মলহোত্রা গ্রুপের সিইও, এটি কিনতে আসছিল। রাকেশ জানত, যদি এই চুক্তি হয়ে যায় তাহলে তার জীবন বদলে যাবে। সে সবকিছু দুবার চেক করেছিল। টেবিলে সবচেয়ে দামি ফুল, হাওয়ায় হালকা সুগন্ধ, আর স্টাফদের কড়া নির্দেশ ছিল যে একটাও ভুল হওয়া চলবে না। তখনই একটি কালো মার্সিডিজ এসে থামল। রাকেশ ছুটে গেল, কিন্তু গাড়ি থেকে কেউ বেরোল না। গাড়ির কাজ একটু নামানো ছিল। ভেতরে বসা মহিলা অদিতি মলহোত্রা বাইরের দুনিয়াটাকে দেখছিল। তার চোখ ম্যানেজারের দিকে নয়, বরং ফুটপাতের সেই কোণে স্থির ছিল যেখানে শান্তিদেবী বসেছিল। শান্তিদেবী দুদিন ধরে খাবার পায়নি, তার শরীর কাঁপছিল। হিম্মত করে সে উঠল আর স্বর্ণমহলের কাছের দরজা পর্যন্ত হেঁটে গেল। সে শুধু হাত জোড় করল, হয়তো কেউ একটু বেঁচে যাওয়া রুটি দিয়ে দেবে। রাকেশ, যে আগে থেকেই ঘাবড়েছিল, তার নতুন মালকিনের সামনে নিজের ক্লাস দেখাতে চাইছিল। শান্তিদেবীকে দরজায় দেখেই তার মুখ ঘৃণায় লাল হয়ে গেল। এই মহিলা আবার এসেছে, কতবার বলেছি এখানে ভিক্ষে করতে আসবে না, সব নোংরা করে দেয়। শান্তির চোখে জল এলো। স্যাব, দুদিন ধরে শুধু একটু জল। রাকেশ ব্যঙ্গ করে হাসল। সে ওয়েটারের হাত থেকে বরফ ভরা ঠান্ডা জলের জগ ছিনিয়ে নিল। জল চাই তাই না? থাম, আমি দিচ্ছি তোকে জল। আর পরক্ষণে সে সেই বরফি জল পুরো জোরে বৃদ্ধার মুখে ছুঁড়ে মারল। শান্তিদেবী কিছু বলতেও পারল না। সে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল। আশপাশের গার্ড আর ভ্যালেটরা হাসতে লাগল। রাকেশ তার টাই ঠিক করল, যেন কোনো বড় কাজ করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে কালো মার্সিডিজের দরজা খুলল। ভেতরে বসা অদিতি মালহোত্রার মুখ পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল। সে সব দেখে ফেলেছিল। অদিতি মালহোত্রা গাড়ি থেকে বেরিয়ে এলো। তার পরনে ছিল লক্ষ টাকার সিল্কের শাড়ি, আর গলায় হীরের হার, যা রেস্তোরাঁর আলোর চেয়েও বেশি ঝকঝক করছিল। কিন্তু তার চোখে হীরের ঝকঝকে নয়, লোহার মতো ঠান্ডা দৃঢ়তা ছিল। সে ধীর গম্ভীর পায়ে এগিয়ে এলো, যেন একটি সিংহী তার শিকারের দিকে এগোচ্ছে। রাকেশ, যে এইমাত্র নিজের বাহাদুরিতে ফুলে উঠেছিল, অদিতিকে তার দিকে আসতে দেখে ঘাবড়ে গেল। সে ছুটে এলো, মুখে সবচেয়ে চাটুকারি তার হাসি লাগিয়ে। ম্যাডাম, আপনাকে স্বাগত। আমি রাকেশ, এখানের ম্যানেজার। একটু নোংরা ছিল, তাই সাফ করছিলাম। আপনি ভেতরে আসুন। অদিতি তাকে দেখলই না। তার চোখ মাটিতে পড়ে থাকা কাঁপতে থাকা বৃদ্ধার ওপর স্থির ছিল। সে রাকেশের পাশ দিয়ে এমনভাবে চলে গেল যেন সে হাওয়া। স্বর্ণমহলের সব গার্ড, ভ্যালেট আর বাইরে দাঁড়ানো লোকজন, যারা মুহূর্ত আগে হাসছিল, তারা এখন স্তব্ধ হয়ে গেল। তারা আজ পর্যন্ত কোনো ধনীকে ফুটপাতের দিকে যেতে দেখেনি। অদিতি ঠিক শান্তিদেবীর সামনে এসে থামল। শান্তি, যে বরফির জলে অসাড় হয়ে গিয়েছিল, মনে করল হয়তো কেউ তাকে মারতে এসেছে। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলল, কিন্তু পরক্ষণেই তার শরীরে একটি নরম উষ্ণ স্পর্শ অনুভব হল। অদিতি মালহোত্রা, মালহোত্রা গ্রুপের সিইও, সেই নোংরা ভেজা ফুটপাতে হাঁটু গেড়ে বসে পড়েছিল। সে শান্তিদেবীর কাঁপতে থাকা কাঁধ স্পর্শ করল। শান্তি ভয়ে ভয়ে চোখ খুলল। তার ঝাপসা দৃষ্টির সামনে একটি মুখ ছিল, যার চোখে রাগ নয়, এক অদ্ভুত যন্ত্রণা ছিল। মাঝি, আপনার কি লেগেছে? অদিতির কণ্ঠ তুলোর মতো নরম ছিল। শান্তি কিছু বলতে পারল না। সে শুধু সেই মহিলার দিকে তাকিয়ে রইল। অদিতি পেছনে ফিরে তার ড্রাইভারকে ইশারা করল। ড্রাইভার একটি দামি কাশ্মীরি শাল আর জলের বোতল নিয়ে ছুটে এলো। অদিতি সেই শাল নিয়ে বড় যত্নে শান্তিদেবীর ভেজা ছেঁড়া কাপড়ের ওপর জড়িয়ে দিল। সে বোতল খুলে শান্তিকে জল খাওয়ানোর চেষ্টা করল। পান করুন, আস্তে আস্তে।
এইসব দেখে রাকেশের মাথা ঘুরে গেল। এটা কি হচ্ছে? এই কোটিপতি মহিলা এই ভিখারিনকে শাল জড়িয়ে দিচ্ছে কেন? তার মনে হলো হয়তো তার চুক্তি হাতছাড়া হয়ে যাবে। সে দৌড়ে এলো। ম্যাডাম, এটা আপনি কি করছেন? এটা নোংরা, এর কোনো রোগ থাকতে পারে, সরুন এখান থেকে, আমি এক্ষুনি এটাকে তাড়িয়ে দিচ্ছি। অদিতি ধীরে উঠে দাঁড়াল। এখন তার কণ্ঠে সেই নরম ভাব ছিল না, তার লোহার মতো ঠান্ডা আর ভারী ছিল। এটাকে তাড়াবে? সে রাকেশকে জিজ্ঞাসা করল। হ্যাঁ ম্যাডাম, একদম, আপনি শুধু ভেতরে চলুন। তুমি এই রেস্তোরাঁর মালিককে তাড়ানোর সাহস করলে কিভাবে? রাকেশ হেসে উঠল। মালিক? ম্যাডাম, এটা কি ভিখারিনী? অদিতির চোখ সরু হয়ে গেল। আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, তুমি এই রেস্তোরাঁর মালিক শ্রীমতী শান্তি দেবীকে জল ছুঁড়ে মারার সাহস কিভাবে করলে? এক মুহূর্তের জন্য সেখানে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। শান্তিদেবী যে জলপান করছিল, নিজের নাম শুনে চমকে উপরের দিকে তাকাল। রাকেশের মুখ সাদা হয়ে গেল। শান্তিদেবী? ম্যাডাম, এটা কি মাজাক? অদিতি তার ফোন বের করল আর একটি নম্বরে ডায়াল করল। শর্মা, 5 মিনিট, আমার স্বর্ণমহলের সব মূল সম্পত্তির কাগজপত্র চাই। আর হ্যাঁ, পুলিশে ফোন করো, বলো ম্যানেজার রাকেশ রেস্তোরাঁর আসল মালকিনের ওপর প্রাণঘাতী হামলা করেছে। রাকেশের পায়ের তলা থেকে মাটি সরে গেল। মালকিন? এই মহিলা? ম্যাডাম, আপনি কি ঠিক আছেন? আমি স্বর্ণমহলের আসল মালিককে চিনি, মিস্টার বিজয় সাক্সেনা। এই রেস্তোরাঁ তার। আমি 10 বছর ধরে এখানে ম্যানেজার। অদিতি একটি ঠান্ডা হাসি দিল। বিজয় সাক্সেনা? হ্যাঁ, আমি সেই নিকৃষ্ট মানুষটাকে খুব ভালো করেই চিনি। সে রাকেশকে উপেক্ষা করল আর শান্তিদেবীর দিকে ফিরল, যে এখনও হতবম্ব অবস্থায় ছিল, কিন্তু অদিতির মুখের দিকে তাকিয়েছিল। শান্তিদেবী, এই নাম তার কানে বাজছিল। এই নাম তো তারই ছিল, কিন্তু এই নাম তো সবাই ভুলে গিয়েছিল। দুনিয়ার কাছে তো সে শুধু এক নামহীন বুড়ি ছিল। অদিতি স্বর্ণমহলের সোনালি সাইনবোর্ডের দিকে তাকাল। তার কণ্ঠে এক গভীর যন্ত্রণা ভেসে উঠল। এই স্বর্ণমহল, এটি তুমি আর তোমার স্বামী স্বর্গীয় শ্রীমান রামনাথজি তোমাদের জীবনভরের উপার্জন দিয়ে তৈরি করেছিলে, তাই না মা? শান্তিদেবীর ঝাপসা চোখে হঠাৎ একটি ঝলক এলো। মা, এই শব্দটি, এটি তোমার জন্য শুধু ইট পাথরের ভবন ছিল না, অদিতি বলে চলল। এটি ছিল তোমার স্বপ্ন, তোমার গর্ব। সবকিছু কত সুন্দর ছিল যতক্ষণ না তোমার একমাত্র লাডলা ছেলে বিজয় তোমাকে ধোঁকা দেয়। এই শুনে রাকেশের রক্ত জমে গেল। তার সব মনে পড়তে লাগল। সে তোমার কাছ থেকে ধোঁকায় সব কাগজপত্রে সই করিয়ে নিয়েছিল। অদিতির কণ্ঠে রাগ কাঁপছিল। বলেছিল সে রেস্তোরাঁকে আরও বড় করতে ঋণ নিচ্ছে। আর যেদিন এই স্বর্ণমহল পুরোপুরি তার নামে হয়ে গেল, সে তার সঙ্গে জন্ম দেওয়া মাকে, যে তাকে বড় করেছিল, তাকেই দরজা থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। অদিতিলত বলে চলল। শান্তিদেবীর মাথায় ছড়িয়ে থাকা কুয়াশা কেটে যেতে লাগল। তার সব মনে পড়ে গেল। বিজয়ের চিৎকার, তার হাত ধরে টেনে নিয়ে যাওয়া, আর রাকেশ। হ্যাঁ, এই রাকেশই ছিল, যে সেই সময় বিজয়ের পাশে দাঁড়িয়ে বেহায়ার মতো হাসছিল আর গার্ডদের হুকুম দিচ্ছিল, এই বুড়িকে বাইরে ফেলে দাও। শান্তিদেবীর মুখ থেকে একটি দমিত চিৎকার বেরিয়ে এলো। বিজয়, আমার ছেলে, তুমি আমাকে রাস্তায় ফেলে দিয়েছিলে। অদিতি শান্তির হাত ধরল। তুমি সব হারিয়েছিলে, কিন্তু তুমি একটা জিনিস ভুলে গিয়েছিলে মা। তুমি ভুলে গিয়েছিলে যে ভালোর বীজ যা বপন করা হয় তা কখনো বন্ধা হয় না। অদিতি নিজের দিকে ইশারা করল। 20 বছর আগে এই রেস্তোরাঁর বাইরে একটি 14 বছরের অনাথ মেয়ে ঠান্ডায় কাঁপছিল। 3 দিন ধরে তার খাবার জোটেনি। সে পড়তে চাইত, কিন্তু তার কাছে ফি দেওয়ার টাকা ছিল না। তখন তুমি, সে শান্তির দিকে আঙুল তুলল, যে তখন মালকিন ছিলে, বাইরে এসেছিলে, তুমি তাকে ভেতরে ডেকেছিলে, নিজের হাতে খাবার খাইয়েছিলে। আর শুধু তাই নয়, তুমি তার পুরো পড়াশোনার, তার কলেজ পর্যন্ত সব খরচ বহন করেছিলে। অদিতির চোখে জল এলো। আমি সেই মেয়ে মা, আমি অদিতি। শান্তিদেবীর চোখ বিস্ফোরিত হয়ে গেল। অদিতি, বেটি তুই? হ্যাঁ মা। অদিতি তার চোখে জল মুছল, আর তারপর সে ঝড়ের মতো রাকেশের দিকে ফিরল। আর তুমি রাকেশ, তুমি তো বিজয়ের ঘৃণ্য পাপের সমান অংশীদার ছিলে। তুমি ছিলে যে তাকে অপমান করে বাইরে ফেলিয়েছিলে। আমি সব জানি। না ম্যাডাম, ওটা তো বিজয় সাহেবের হুকুম ছিল, আমি তো চাকর। হুকুম ছিল? অদিতি গর্জে উঠল। আর আজ কোন সাহেবের হুকুম ছিল যে তুমি তোমার আসল মালকিনীর উপর জল ছড়েছ? শুধু এই জন্যে যে সে গরিব দেখাচ্ছিল? তখনই পুলিশের গাড়ির সাইরেন, আরেকটি কালো অডি দ্রুত এসে থামল। অডি থেকে অদিতির লয়ার শর্মা একটি ব্রিফকেস হাতে নিয়ে নামল। ইন্সপেক্টর, অদিতি পুলিশকে ডাকল। এই হলো রাকেশ, আর ওই হলো স্বর্ণমহল। আমি এই রেস্তোরাঁটি বিজয় সাক্সেনার কাছ থেকে গতকাল পুরো দামে কিনে নিয়েছি, আর আজ সকালে আমি এ সব মালিকানা শ্রীমতী শান্তিদেবীর নামে করে দিয়েছি। সে শর্মার কাছ থেকে কাগজ নিয়ে শান্তিদেবীর কাঁপতে থাকা হাতে দিল। তোমার বাড়ি মা? তারপর সে রাকেশের দিকে ইশারা করল। ইন্সপেক্টর, এটাকে গ্রেফতার করো, স্বর্ণমহলের মালকিনের উপর প্রাণঘাতী হামলার অপরাধে।
ইন্সপেক্টর তার লোকদের ইশারা করল। দুজন হাবিলদার রাকেশের দিকে এগিয়ে গেল। রাকেশের সব হেকড়ি এক মুহূর্তে গলে গেল। সে মাটিতে পড়ে গেল, গড়িয়ে অদিতির পায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করতে লাগল। না ম্যাডাম, না, আমার ওপর দয়া করুন, আমার বউ আছে, ছেলে মেয়ে আছে, তারা রাস্তায় এসে পড়বে। তোমার তাদের কথা ভাবা উচিত ছিল জল ছুঁড়ে ফেলার আগে। অদিতি কোনো আবেগ ছাড়াই বলল। রাকেশ পাগলের মতো ফিরে শান্তিদেবীর পায়ে লুটিয়ে পড়ল, যে এখনও অদিতির সাহায্যে দাঁড়ানোর চেষ্টা করছিল। আম্মা, আম্মাজি, আমাকে মাফ করে দিন, আমি গাধা, আমি পাপ করেছি, কিন্তু আমাকে জেলে পাঠাবেন না, আমি আপনার গোলাম হয়ে থাকব, যা বলবেন তাই করব। শান্তিদেবী, যিনি এত বছর ধরে শুধু ঘৃণা আর তিরস্কার দেখেছিলেন, তার পায়ে লুটিয়ে পড়া এই মানুষটাকে দেখে কেঁপে উঠলেন। সে ভয়ে দুপা পিছিয়ে গেল। সে ভুলে গিয়েছিল মালিক হওয়া কেমন লাগে। অদিতির রাকেশকে কলার ধরে পিছনে টেনে নিল। একে ছোঁড়ার সাহস করো না। যখন তুমি একে বুড়ি আর নোংরা বলে জল ছুটছিলে, তখন তোমার এই ভয় কোথায় ছিল? যখন এর ছেলে একে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল আর তুমি হাসছিলে, তখন তোমার মানবিকতা কোথায় ছিল? নিয়ে যাও এটাকে, ইন্সপেক্টর। অদিতি গর্জে উঠল। আর নিশ্চিত করো যে এটাকে তার পাপের পুরো শাস্তি দেওয়া হয়। পুলিশ রাকেশকে টেনে নিয়ে গেল। সে চিৎকার করতে লাগল, না বিজয় সাহেব, আমাকে বাঁচাও। স্বর্ণমহলের পুরো স্টাফ, যারা মুহূর্ত আগে তাদের ম্যানেজারের সঙ্গে হাসছিল, এখন দেওয়ালের সঙ্গে সেটে দাঁড়িয়েছিল। তাদের মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল। তাদের চোখে এখন শান্তিদেবী একজন ভিখারিনী ছিলেন না, বরং এমন এক শক্তি ছিলেন যিনি শহরের সবচেয়ে ধনী মহিলাকে তার সামনে নত করেছিলেন। পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। সাইরেনের আওয়াজ দূরে চলে গিয়েছিল। অদিতি এখন সেই সিওর মতো দেখা যাচ্ছিল না। তার চোখের কঠোরতা গলে গিয়েছিল। সে ফিরল আর শান্তিদেবীর সামনে ফুটপাতে হাঁটু গেড়ে বসল। তিনি শান্তির দুহাত নিজের হাতে তুলে নিলেন। মা, তিনি আস্তে বললেন। শান্তিদেবীর চোখ থেকে জল ঝরে পড়ল। এটা হতভম্বতার জল নয়, বছরের পর বছর পর নিজের নাম, নিজের পরিচয় ফিরে পাওয়ার জল ছিল। অদিতি, বেটি, তুই আমাকে কিভাবে খুঁজে পেলি? আমি আপনাকে বছরের পর বছর ধরে খুঁজছিলাম মা। যেদিন আমি সেই অনাথ আশ্রম থেকে বেরিয়ে বড় অফিসার হলাম, আমি শপথ নিয়েছিলাম যে আমি সেই মহিলাকে খুঁজে বের করব যিনি আমাকে জীবন দিয়েছিলেন। যখন আমি জানলাম যে বিজয় আপনার সঙ্গে কি করেছে, তখন আমি প্রথমে তার পুরো সাম্রাজ্য কিনে নিলাম, যাতে তাকে পয়সার জন্য তরছে। আর তারপর আমি আপনাকে খুঁজতে শুরু করলাম। অদিতি উঠল। তিনি স্বর্ণমহলের কাচের দরজার দিকে তাকালেন। এই দরজা, যেখান থেকে আপনাকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। তিনি হাত বাড়ালেন। আজ স্বর্ণমহলের মালকিন এই দরজা দিয়ে ভেতরে যাবেন। শান্তিদেবী তার ছেঁড়া ভেজা কাপড়ের দিকে তাকালেন। না বেটি, আমি আর যোগ্য নই, আমি নোংরা। আপনি নোংরা নন মা, অদিতি দৃঢ়ভাবে বলল। আপনার হৃদয়ের চেয়ে পরিষ্কার আর কিছু নেই। তিনি গার্ডদের দিকে তাকালেন, যারা মূর্তির মতো দাঁড়িয়েছিল। দরজা খোলো, তোমাদের মালকিনের জন্য। গার্ডরা কাঁপতে কাঁপতে দরজা খুলল আর মাথা নত করল। অদিতি শান্তিদেবীর হাত ধরে তাকে সেই দরজার ওপারে নিয়ে গেল। শান্তিদেবী ভেতরে পা রাখতেই রেস্তোরাঁর ভেতরে বসা ধনী গ্রাহকদের হাসি আর কথার শব্দ থেমে গেল। সবাই ফিরেই অদ্ভুত দৃশ্য দেখছিল। একজন কোটিপতি মহিলা একজন ভিখারিনীর হাত ধরে। তখনই সিঁড়ি থেকে একটি ক্রুদ্ধ কণ্ঠ ভেসে এলো। এটা সব কি বাজে কাণ্ড! রাকেশ কোথায় মরে গেল? আর এই ভিখারিনী ভেতরে কিভাবে? কণ্ঠটি সেখানেই থেমে গেল। ওপর থেকে নামতে থাকা লোকটি বিজয় সাক্সেনা তার মাকে, শান্তিদেবীকে তার নিজের রেস্তোরাঁর মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে গেল। বিজয় সাক্সেনা রেশমি কুর্তায় আর অহংকারে মত্ত সিঁড়িতেই জমে গেল। তার চোখ প্রথমে ঘৃণায় তার মায়ের ওপর স্থির হলো, যাকে সে চিনতে পেরেছিল কিন্তু মানতে চাইছিল না, আর তারপর সেই দামি শাড়ি পরা মহিলার ওপর, যাকে সে চিনতে চেষ্টা করছিল। এটা কি বাজে কাণ্ড! সে গর্জে উঠল। রাকেশ, সিকিউরিটি, এই মহিলাকে বাইরে বের করো। কতবার বলেছি এখানে এটাকে। রাকেশকে পুলিশ নিয়ে গেছে, অদিতি শান্তভাবে বলল। পুলিশ? কেন? আর তুমি তো অদিতি মালহোত্রা, তাই না? তুমি এখানে কিনতে? আমি এখানে কিনতে আসিনি বিজয়। অদিতির কণ্ঠ পুরো হলে গুজে উঠল। এত নিস্তব্ধতা ছিল। আমি কিনে ফেলেছি। বিজয়ের এক মুহূর্ত লাগলো এই কথা বোঝার জন্য, তারপর সে হাসল, একটি ঘাবড়ে যাওয়া হাসি। কিনে ফেলেছ? ভালো ভালো। রাকেশ বলেছিল। আমি রেস্তোরাঁ কিনিনি বিজয়। অদিতি তার কথা কেটে দিল।
আমি তোমার জীবন কিনে নিয়েছি। বিজয়ের মুখের রং উড়ে গেল। কি কি মানে তোমার? মানে এই, অদিতি বলল, তুমি গত 2 বছর ধরে ভারী ঋণে ডুবেছিলে, জুয়ায়, সট্টায়। তুমি স্বর্ণমহলকে দাওয়ে লাগিয়ে দিয়েছিলে। তুমি ব্যাংকের ঋণ শোধ করতে পারছিলে না। তোমাকে এসব কিভাবে জানা? কারণ যে ব্যাংক থেকে তুমি ঋণ নিয়েছিলে সেই ব্যাংক গত মাসে মালহোত্রা গ্রুপ কিনে নিয়েছে। তোমার সব ঋণ এখন আমার নামে। আর গতকাল সন্ধ্যায় যখন তুমি শেষ কিস্তি দিতে পারোনি, তখনই স্বর্ণমহল আইনত আমার হয়ে গেছে। বিজয়ের মুখের রং উড়ে গেল। সে সিঁড়িতে হোঁচট খেল যেন কেউ তার মেরুদণ্ড খুলে নিয়েছে। না, না, এটা হতে পারে না। তুমি তুমি এটা কেন করবে? আমার সঙ্গে তোমার কি শত্রুতা? অদিতি মুচকি হাসল, কিন্তু তার চোখে জড়াও দয়া ছিল না। সে শান্তিদেবীর কাঁধে হাত রেখে এক পায়ে এগিয়ে গেল। তোমার শত্রুতা আমার সঙ্গে নয়, বলল অদিতি। তোমার শত্রুতা এর সঙ্গে ছিল। বিজয় আবার তার মাকে সত্যি সত্যি দেখল। সেই ছেঁড়া কাপড়, সেই এলোমেলো চুল। এটা এই বুড়ি, এর জন্য তুমি তুমি আমার মাকে চেনো? তোমার চেয়ে ভালো করে চিনি। যখন তুমি এই মায়ের কামানো টাকায় ঐশ্বর্য করছিলে, তখন এই মা ফুটপাতে ভুকা ঘুমোচ্ছিলেন। যখন তুমি একে চিনতে অস্বীকার করেছিলে, তখন আমি একে খুঁজছিলাম। বিজয় এবার বুঝল, এটা সব একটি ফাঁদ ছিল। সেই দৌলত, সেই ঐশ্বর্য সব ছিনিয়ে নেওয়া হয়েছে। সে সিঁড়ি থেকে দৌড়ে নামল, মাটিতে পড়ে গেল আর গড়িয়ে শান্তিদেবীর পায়ের কাছে এলো। ঠিক সেই দৃশ্য যা কিছুক্ষণ আগে রাকেশ করেছিল। মা, সে চিৎকার করল, মা, আমাকে মাফ করে দাও। আমার ভুল হয়ে গেছে। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। সেই শান্তিদেবীর পা ধরতে যাচ্ছিল, কিন্তু অদিতি তাকে থামিয়ে দিল। শান্তিদেবী, যিনি এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিলেন, তার ছেলেকে মাটিতে গড়াগড়ি দিতে দেখছিলেন। তার চোখে ঘৃণা ছিল না, শুধু এক গভীর অতল যন্ত্রণা ছিল। তিনি অদিতির হাত সরিয়ে দিলেন। তিনি ধীরে ঝুঁকলেন। বিজয় আশা নিয়ে ওপরের দিকে তাকাল। শান্তিদেবী কিছু বললেন না। তিনি শুধু হাত তুললেন আর তার ভেজা, কাঁপতে থাকা হাত তার ছেলের মাথায় রাখলেন। একজন মা, যিনি সবকিছু হারিয়েছিলেন, তবুও আশীর্বাদ দিচ্ছিলেন। বিজয় এটা সইতে পারল না। এটা যে কোনো শাস্তির চেয়ে বেশি যন্ত্রণাদায়ক ছিল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। অদিতি বিজয়ের দিকে তাকাল, তারপর শান্তিদেবীর দিকে। মা, তিনি শান্তভাবে বললেন, এই রেস্তোরাঁ এখন আপনার। আপনি যা বলবেন তাই হবে। আপনি চাইলে আমি এটাকে এখনই পুলিশের হাতে তুলে দিতে পারি। শান্তিদেবী মাথা নাড়লেন। তিনি তার ছেলের দিকে তাকালেন, যে মাটিতে ভেঙে পড়েছিল। তারপর তিনি স্বর্ণমহলের দিকে তাকালেন, যেটি তিনি তার স্বামীর সঙ্গে তৈরি করেছিলেন। আমার ছেলে, তিনি ধীর ভাঙা কণ্ঠে বললেন, আমার ছেলে আজ থেকে এখানে বাসন মাজবে। বিজয়ের চোখ বিস্ফোরিত হয়ে গেল। বাসন? মা, তুমি আমার সঙ্গে? তাকে মনে হয়েছিল মা তাকে মাফ করে দেবেন, নয়তো অদিতি তাকে পুলিশের হাতে পাঠিয়ে দেবে। কিন্তু এই শাস্তি মৃত্যুর চেয়েও খারাপ ছিল। তার নিজের রেস্তোরাঁয়, সেই চাকরদের সামনে, যাদের ওপর সে গতকাল পর্যন্ত হুকুম চালাত, সে বাসন মাজবে? না মা, না, এর চেয়ে আমাকে পুলিশের হাতে দিয়ে দাও। আমি এই অপমান! শান্তিদেবীর কণ্ঠ যখন এতক্ষণ কাঁপছিল, প্রথমবারের মতো কঠোর হল। অপমান সেটা ছিল যা আমি 2 বছর ধরে প্রতিদিন সহ্য করেছি। যখন আমি আমার নিজের বাড়ির বাইরে একটা রুটির জন্য তরসেছি। অপমান সেটা ছিল যখন আমার ছেলে আমাকে চিনতে অস্বীকার করেছিল। আর অপমান সেটা ছিল যখন আজ আমার উপর জল ছুঁড়ে মারা হয়েছিল। এটা অপমান নয় বিজয়, এটা প্রায়শ্চিত্ত। অদিতি বিজয়ের দিকে তাকাল। তার চোখে কোনো সহানুভূতি ছিল না। তোমার মা তোমাকে একটা সুযোগ দিয়েছেন বিজয়। হয় এটা মেনে নাও, নয়তো আমি ইন্সপেক্টরকে ফোন করছি। প্রতারণা, জালিয়াতি আর নিজের মাকে বেঘর করার অপরাধে কমপক্ষে 15 বছর। জেলের নাম শুনতেই বিজয়ের আত্মা কেঁপে উঠল। 15 বছর! সে হার মেনে নিল। তার অহংকার, তার রাগ, সব সেই ভয়ের সামনে গলে গেল। সে মাটিতে পড়ে থাকা এপ্রনের দিকে তাকাল। অদিতি হেড শেফকে ডাকল, যে কোণে ভয় দাঁড়িয়েছিল। শেফ, আজ থেকে তুমি এই রেস্তোরাঁর ম্যানেজার। আর সে বিজয়ের দিকে ইশারা করল, এই তোমার নতুন ডিশওয়াশার। এটাকে সেই কাজ করাবে যা তুমি সবচেয়ে নিচু স্টাফের কাছ থেকে করাও। আর হ্যাঁ, এর বেতন অন্য ডিশওয়াশারদের অর্ধেক হবে। অর্ধেক বেতন প্রতি মাসে এর মা শান্তিদেবীজির খাতায় জমা হবে। শেফ কাঁপতে কাঁপতে বলল, জি ম্যাডাম। অদিতি এবার শান্তিদেবীর দিকে ফিরল। তার মুখ আবার নরম হয়ে গেল। মা,
চলুন। কোথায় বেটি? আপনাকে তৈরি করতে। অদিতি তার ফোন বের করল। হ্যাঁ, আমার অ্যাসিস্ট্যান্টকে বলো, শহরের সবচেয়ে দামি দোকান থেকে 10টা সেরা শাড়ি আর জুতো নিয়ে স্বর্ণমহলের ভিআইপি সুইটে পৌঁছাও 10 মিনিটের মধ্যে। সে শান্তিদেবীকে সাহায্য করে রেস্তোরাঁর মাঝখান দিয়ে ভিআইপি লিফটের দিকে নিয়ে গেল। সব গ্রাহক, যারা এতক্ষণ নিঃশ্বাস ছেপেই নাটক দেখছিল, সম্মানে দাঁড়িয়ে গেল। তারা আজ যা দেখেছিল তা কোনো সিনেমার চেয়ে কম ছিল না। বিজয় সেখানেই মাটিতে বসে রইল। হেড শেফ, যে এখন ম্যানেজার ছিল, তার কাছে এলো। ওঠো, সে রুক্ষ কণ্ঠে বলল। রান্নাঘর ওইদিকে, সিঙ্ক নোংরা বাসনে ভরা। বিজয় তার জীবনে কখনো এক গ্লাস জল তুলে পান করেনি। সে তার লক্ষ টাকার ঘড়ি খুলে ফেলল। তার রেশমি কুর্তার কাঁপতে কাঁপতে সেই নোংরা এব্রন পরে নিল। সে সেই সিঁড়ি দিয়ে নামল যা রান্নাঘরের দিকে যায়, যেখান থেকে সবসময় দুর্গন্ধ আর গরম আসত। আধ ঘণ্টা পরে স্বর্ণমহলের দরজা আবার খুলল, কিন্তু এবার কোনো ভিক্ষারিণী নয়, একজন রানী ভেতরে এলো, শান্তিদেবী। স্নান করে একটি সুন্দর সরল সিল্কের শাড়িতে ছিলেন। তার সাদা চুল সুন্দর করে বাঁধা ছিল। তার মুখে 2 বছরের ময়লা নয়, একটি হারানো ঔজ্জ্বল্য ছিল। অদিতি তার হাত ধরে সেই টেবিলে নিয়ে গেল, যা রেস্তোরাঁর সবচেয়ে বিশেষ মালকিনের টেবিল বলে গণ্য হতো। স্টাফরা ঝুঁকে তাকে সালাম করল। নমস্তে মালকিনজি। শান্তিদেবী বসতে বসতে একটি লম্বা নিঃশ্বাস নিলেন। তার মনে হল যেন তিনি 20 বছর পর বাড়ি ফিরেছেন। অদিতি তার জন্য নিজের হাতে জল ঢালল। মা, আপনি সত্যিই চান যে বিজয় এখানে? শান্তিদেবী রান্নাঘরের দরজার দিকে তাকালেন, যেখান থেকে বাসনের খটখট শব্দ জোরে জোরে আসছিল। বেটি, জেল পাথরকে আরও পাথর করে দেয়, কিন্তু যখন মানুষ অহংকারের উচ্চতা থেকে পড়ে তার নিজের ফেলা আবর্জনা পরিষ্কার করে, তখন হয়তো তার ভেতরের মানুষ জেগে ওঠে। আমি তাকে শাস্তি দিইনি, আমি তাকে সংশোধনের শেষ সুযোগ দিয়েছি। অদিতি তার এই মায়ের বোঝার ক্ষমতা দেখে হতবাক হয়ে গেল। আর রাকেশ? শান্তিদেবী জিজ্ঞাসা করলেন। যে আমার উপর জল ছুঁড়েছিল? অদিতি মুচকি হাসল। তার জন্য আমি অন্য কিছু ভেবেছি। অদিতির হাসিতে এক অদ্ভুত গভীরতা ছিল। মা, আমি রাগের মাথায় তাকে গ্রেপ্তার করিয়েছিলাম, কিন্তু এখন বিজয়কে দেখে আর আপনার সিদ্ধান্ত দেখে আমার মনে হলো জেল হয়তো কাউকে মানবিকতা শেখাতে পারে না। মানবিকতা শেখাতে হলে মানবিকতার কাছেই পাঠাতে হয়। শান্তিদেবী অদিতির দিকে তাকালেন। মানে বেটি? আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, অভিযোগ তুলে নিয়েছি। রাকেশকে শুধু একটা শর্তে ছেড়ে দেওয়া হয়েছে। কথা শেষ হবার আগেই স্বর্ণমহলের মূল দরজা খুলল। পুলিশের জিপ থেকে নেমে রাকেশ, যার দামি স্যুট মাটিতে মাখামাখি হয়েছিল আর টাই ঢিলে ছিল, কাঁপতে কাঁপতে ভেতরে এলো। তার মনে হয়েছিল তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে, হয়তো বিজয়ের সঙ্গে তাকেও জেলে পুরে দেওয়া হবে। কিন্তু তাকে আবার রেস্তোরাঁয় কেন আনা হলো? সে গড়িয়ে সেই শাহী টেবিলের কাছে এলো, যেখানে শান্তিদেবী বসেছিলেন। সে অদিতির দিকে তাকানোর সাহস করতে পারল না। সে সোজা শান্তিদেবীর পায়ে লুটিয়ে পড়ল। তার কপাল ঠান্ডা মার্বেলের মেঝেতে ঠেকে গেল। মালকিনজি! সে কেঁদে উঠল। মালকিনজি, আমাকে মাফ করে দিন। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। দৌলতের নেশায় আমি মানুষ দেখতে পাচ্ছিলাম না। আমার ছেলে মেয়ে আছে, তারা ধ্বংস হয়ে যাবে। আমাকে রাস্তায় ফেলবেন না, আমি ভিক্ষে চাইছি। শান্তিদেবী সেই মানুষটার দিকে তাকালেন। এই সেই মানুষ যে কয়েক ঘন্টা আগে তার উপর হাসছিল। তিনি সেই ঠান্ডা জলের শিহরণ আবার অনুভব করলেন। তিনি কোনো উত্তর দিলেন না। তিনি শুধু হাত তুললেন আর ওয়েটারকে ডাকলেন। 1 গ্লাস বরফি জল আনো। এটা শুনতেই রাকেশের আত্মা কেঁপে উঠল। তার মনে হল এবার সেই জল তার মুখে ছুঁড়ে মারা হবে। সে ভয়ে চোখ বন্ধ করে কাঁপতে লাগল। ওয়েটার বরফে ভরা জলের জগ আর একটি গ্লাস নিয়ে এলো। শান্তিদেবী গ্লাস তুললেন। রাকেশের শ্বাস থেমে গেল। শান্তিদেবী গ্লাসটি রাকেশের দিকে বাড়িয়ে দিলেন। পান করো, তিনি বললেন। ভয়ে তোমার গলা শুকিয়ে গেছে। রাকেশ কাঁপতে কাঁপতে গ্লাস নিল। সে বুঝতে পারছিল না এটা শাস্তি নাকি দয়া। সে এক ঢোকে জল পান করল। দাঁড়াও, শান্তিদেবী বললেন। রাকেশ উঠল। তোমার অহংকার ছিল না
যে তুমি এই স্বর্ণমহলের ম্যানেজার? তুমি তাদের ঘৃণা করতে না যারা এই দরজার দায়রে দাঁড়িয়ে থাকে? মালকিন, আমার চাকরি পাকা। শান্তি বললেন, তোমাকে কেউ ছাড়ছে না। রাকেশ বিশ্বাস করতে পারল না, অদিতিও অবাক হল, কিন্তু শান্তি তার কথা চালিয়ে গেলেন। আজ থেকে তোমার কেবিন ভেতরে নয়, বাইরে হবে। তিনি দরজার বাইরে সেই ফুটপাতের দিকে ইশারা করলেন যেখানে তিনি নিজে বসতেন। আজ থেকে স্বর্ণমহলে যত খাবার বাঁচবে আর যত তাজা আমরা প্রতিদিন রান্না করতে পারব, সব বাইরে গরিবদের মাঝে বিতরণ করা হবে, দিনে 2 বার মুফত। শান্তিদেবী রাকেশকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন। আর তুমি রাকেশ, তুমি সেই লঙ্গরের ম্যানেজার হবে। তুমি নিজের তত্ত্বাবধানে সেই খাবার রান্না করাবে আর নিজের হাতে প্রত্যেক ভুকা মানুষকে পরিবেশন করবে। তুমি নিশ্চিত করবে যে প্রত্যেক মানুষ, সে যেমনই দেখতে হোক, সম্মানের সঙ্গে খাবার আর পরিষ্কার জল পায়। অদিতি এবার মুচকি হাসল। এটাই ছিল আসল শাস্তি। আর তোমার বেতন? অদিতি কথা শেষ করল। অর্ধেক করে দেওয়া হয়েছে। তোমার অর্ধেক বেতন থেকে এই লঙ্গরের খরচ চলবে। রাকেশের কোনো উপায় ছিল না। জেলে যাওয়া বা রাস্তায় আসার চেয়ে এটা 1000 গুণ ভালো ছিল। এটা অন্তত একটা সুযোগ ছিল। সে চোখের জল মুছল আর হাত জোড় করল। জি জি মালকিন, যেমন আপনি বলবেন। যাও, শান্তি বললেন। রান্নাঘরে যাও আর দেখো আজ রাতের জন্য কি বাঁচতে পারে। কাজ শুরু করো। রাকেশ ফিরে রান্নাঘরের দিকে চলে গেল। সেই রান্নাঘরে যেখানে এক কোণে বিজয় সাক্সেনা হাঁটু পর্যন্ত ময়লায় দাঁড়িয়ে তার জীবনের প্রথম প্লেট মাজছিল। শান্তিদেবী একটা লম্বা নিঃশ্বাস নিলেন। তিনি টেবিলে রাখা দানি মেনু দেখলেন। আপনি কিছু খাবেন মা? অতিথি জিজ্ঞাসা করল। শান্তি মাথা নাড়লেন। না বেটি, আমার পেট তো ভরে গেছে, কিন্তু একটা শেষ কাজ বাকি আছে। কেমন কাজ? এই রেস্তোরাঁ? শান্তি চারদিকে তাকালেন। এটি আমি আর আমার স্বামী তৈরি করেছিলাম, কিন্তু এটা এখন আমার নয়। মা, অদিতি বুঝতে পারল না। এটা তো আপনারই। আমি কাগজপত্র মাটির হয় বেটি, নিয়তের নয়। শান্তি বললেন, এই জায়গা অহংকারের উপর তৈরি হয়েছিল। বিজয় এটাকে উচ্ছৃঙ্খলতার আড্ডা বানিয়ে দিয়েছিল। আমি এখানে এক মুহূর্ত শান্তিতে বসতে পারি না। তিনি অদিতির হাত ধরলেন। বেটি, এই স্বর্ণমহল বেচে দাও। বেচে দিই মা? এটা আপনার জয়, আপনার বাড়ি। আপনি এটি ফিরে পেয়েছেন। শান্তিদেবী স্বর্ণমহলের দামি সাজসজ্জা, সোনার প্রলেপ দেওয়া দেওয়াল আর ঝাড়বাতিগুলো দেখলেন। তার চোখে এখন কোনো মোহ ছিল না। বাড়ি? তিনি আস্তে মুচকি হেসে বললেন, না বেটি, এটা বাড়ি নয়, এটা বাজার। এমন এক বাজার যেখানে অহংকার বিক্রি হয় আর মানবিকতা কেনা হয়। আমি আর আমার স্বামী এটাকে পরিশ্রম আর ভালোবাসা দিয়ে সিঞ্চিত করেছিলাম, কিন্তু আমার ছেলে বিজয় এটাকে লোভ আর উচ্ছৃঙ্খলতার আড্ডা বানিয়ে দিয়েছিল। এখানের হাওয়ায় আমার স্বামীর ঘাম নয়, আমার ছেলের ধোঁকা মিশে আছে। আমি এখানে শান্তির নিঃশ্বাস নিতে পারি না। তিনি অদিতির দিকে ফিরলেন। তার চোখ এখন আর জল নয়, এক নতুন সংকল্পে ঝকঝক করছিল। আমার উত্তরাধিকার এই ইট পাথর নয়, আমার উত্তরাধিকার সেই ভালো যা আমি তোমার মধ্যে দেখেছিলাম। তাহলে এখন কি করবেন মা? অদিতি জিজ্ঞাসা করল, যে এখন বুঝে গিয়েছিল যে সে কোনো সরার মহিলার সামনে বসে নেই। আমি সেখানে যাব যেখান থেকে এসেছিলাম, শান্তি বললেন, ফুটপাতে। কিন্তু এবার আমি একা যাব না। তিনি অদিতির হাত ধরলেন। বেটি, এই স্বর্ণমহল বেচে যে কোটি কোটি টাকা আসবে, তা দিয়ে আমরা এই শহরের সবচেয়ে বড় অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমের ভিত গড়ব। এমন একটা বাড়ি যেখানে কোনো শিশুকে ফুটপাতে ভিক্ষে করতে হবে না, আর কোনো মাকে তার ছেলের দয়ার ওপর বাঁচতে হবে না। শান্তির কণ্ঠে একটা দৃঢ়তা ছিল। আমরা একটা হাসপাতাল বানাবো যেখানে কোনো গরিবের চিকিৎসা টাকার অভাবে থেমে যাবে না। আর আমরা এমন একটা রান্নাঘর শুরু করব যা 24 ঘন্টা জ্বলবে, শান্তি অন্নপূর্ণা, যেখানে যে কোনো ভুকা মানুষ যে কোনো সময় এসে সম্মানের সঙ্গে খাবার খেতে পারবে। অদিতির চোখ থেকে জল ঝরে পড়ল। সে একজন কোটিপতি সিইও ছিল যে দুনিয়া জয় করেছিল, কিন্তু আজ সে এই বৃদ্ধার পায়ে তার সমস্ত দৌলত উজাড় করতে প্রস্তুত ছিল। আর বিজয়, রাকেশ? অদিতি জিজ্ঞাসা করল। শান্তি রান্নাঘরের দরজার দিকে তাকালেন। এই রেস্তোরাঁ বিক্রি হয়ে যাবে, কিন্তু তাদের প্রায়শ্চিত্ত এখনও বাকি। বিজয় বাসন মাজার কাজ চালিয়ে যাবে, কিন্তু স্বর্ণমহলে নয়, আমাদের শান্তি আশ্রমের রান্নাঘরে। সে সেই বৃদ্ধদের সেবা করবে যাদের তার মতো ছেলেরা ত্যাগ করেছে। আর রাকেশ, সে শান্তি অন্নপূর্ণার ম্যানেজার হবে। সে নিশ্চিত করবে যে কোনো গরিব যাকে সে কখনো নোংরা ভাবত, ভুকা ফিরে যাবে না।
অদিতি উঠে দাঁড়ালো। তিনি শান্তিদেবীর হাত নিজের হাতে তুলে নিয়েন আর মাথায় ঠেকালেন। মা, আমি তো ভাবছিলাম যে আজ আমি আপনার সাহায্য করেছি, যে আমি আপনার সাম্রাজ্য ফিরিয়ে দিয়েছি, কিন্তু সত্যি তো এই যে আপনি আমাকে বাঁচিয়েছেন। বন্ধুরা, এই গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং আমাদের সালমা ভয়েস সাবস্ক্রাইব করতে ভুলবে না।